মৌ হেলে দিলে কলেজের চত্বরে হাসছিল। হঠাৎই তার ঠোঁটের কোণে এক চিলেতে দুষ্টু মিষ্টি হাসি ফুটে উঠল। সে চারদিকে ফিরে তাকালো। সবাই যার যার মতো আড্ডা ও গল্পের ভীষণ বিজি। সে এই সুযোগে দ্রুত করে দৌড়ে উজানের কেবিনের দিকে হাঁটা দিল। অবশ্য প্রথম দিকে উজানের কাছে যাওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না তার, কিন্তু মিহের যেহেতু মাঠের এক কোণে বসে ইফাতের সাথে ফোনে প্রেম আলাপন ব্যস্ততায় সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে ফালতু প্যানপ্যানেনি শোনার বিন্দুমাত্র ধৈর্য ছিল না। ভেবেছিল একা একা পুরো কলেজের চত্বরে ঘুরে বেড়াবে, কিন্তু পরক্ষণে প্রফেসরের মুখটার কথা মনে পড়তেই ময়ের মনটা আনন্দ নেচে উঠল। সে ধীরে গতিতে কেবিনের দিকে এগিয়ে চলল। তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শিরিন দুই হাতে শক্ত করে উজানকে জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশে আছে। দৃশ্যটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে ময়ের পায়ের নিচে থেকে যেন সমস্ত শক্তি মাটি সরিয়ে গেল। চোখ দুটো বিষাদ আর রাগে ছানাবড়া হয়ে উঠল। উজানও ঠিক সেই মুহূর্তে দরজার দিকে তাকিয়ে মৌকে দেখে ভীষণভাবে চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত জোর দিয়ে হাত ছাড়িয়ে শিরিনকে নিজে থেকে সরাতে চাইল, কিন্তু এতটাই শক্ত করে চেপে ধরায় পারল না। উজান এক চরম অসহায় অপরাধীর মতো দৃষ্টিতে মৌয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। ভেবেছিল হয়তো মৌ তাকে ভুল বুঝে এক বুক অভিমান নিয়ে চলে যাবে, কিন্তু উজানকে সম্পূর্ণ অবাক করে দিয়ে মৌ এক সেকেন্ডের জন্য ভুল বুঝলো না। বরং সে ধূপধাপ পায়ে ফেলে সে এগিয়ে এসে এক খেঁচকা টানে শিরিনের মাথার চুলে মুঠি করে ধরলো এবং তীব্র শক্তিতে টান মেরে উজানের থেকে দূরে সরিয়ে ঝেড়ে ফেলে দিল। ম্যাম বলে যতটুকু শ্রদ্ধা বা সম্মান একদিন মানবে অবশিষ্ট ছিল, তাই এই নোংরা দৃশ্য দেখে সিরিয়ার প্রতি তার মনে আর কেবল তীব্র ঘৃণা ছাড়া কিছুই রইল না। মোয়ের কোণে থাকা কথা না ভেবে তড়িৎ গতিতে উজানের রিসিপশন টেবিল থেকে একটা শক্ত বাল্বে নিজের মুঠোয় তুলে নিয়ে টেনে সিঁড়ির দিকে গেল। মাঝ মাঝে উজান রক্তচক্ষু বিষাদ দৃষ্টি দিয়ে স্বামীর চোখের দিকে তাকালো। তার সেই চাহনি দেখে স্বয়ং সিআইডি অফিসার উজান চৌধুরীও ঢোক গিলে থমকে গেল। পরের মুহূর্তে উজানে একদম সুবোধ বালকের মতো আলতো করে মোয়ের নরম হাতটা ছেড়ে দিয়ে খুব নিচু স্বরে বিড়বিড় করলো, আই এম রিয়েলি সরি জান, কন্টিনিউ প্লিজ। মো আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে ততক্ষণে নিজের বা হাত দিয়ে শিরিনের মুখটা এমন শক্ত করে চেপে ধরলো যে কোনো আওয়াজ বের করার সুযোগই থাকলো না। অন্য হাতে ধরা সেই শক্ত কলমটা দিয়ে কোনো দয়ামায়া ছাড়াই সজোরে আস্তে আঘাত বসালো শিরিনের উন্মুক্ত পেটে। মুখটা এত শক্ত করে চেপে ধরা থাকায় শিরিন যন্ত্রণা কুকড়ে উঠলেও একটা চিৎকার পর্যন্ত দিতে পারলো না। তার ভয়াল রক্তশূন্য ফ্যাকাশে মুখটা দেখে মৌ নিজে ঠোঁট বাঁকিয়ে এক পোষাচিত্র বিষাদ হাসি হাসলো। খানিক বাদে শিরিনকে ছেড়ে দিতে সেই হাত দিয়ে পেটের জায়গা চেপে ধরে ন্যাকা কাপা স্বরে কেঁদে উঠলো। উজানকে বলতে লাগলো, ইউ উইল উজান, তোমার এই রাক্ষসী বউ তোমাকে তোমার চোখের সামনে এভাবে আঘাত করলো আর তুমি সাইলেন্স থেকে কিচ্ছু বলছো না? এই রক্তচর্চর ডাইনির মেয়ের সাথে তুমি কি করে এক সাথে থাকো উজান? কথাটা বলেই শিরিন এক প্রকার ভীতি জড়ানো আবেগে আবার উজানের দিকে এক পা এগোতে চাইলো, কিন্তু ততক্ষণে ময়ের ধাক্কায় তাকে মেঝেতে আছড়ে ফেলে ফেলে দিল। সেই সঙ্গে নিচু স্বরে হুঙ্কার তুললো, আমার ভাতার আমার সঙ্গে কিভাবে থাকবে সেটা কি তোকে আলাদা করে ব্যাখ্যা দিতে হবে শাকচুন্নি? 12 ঘাটের পানি খেয়েও তোর শখ মেটেনি, আবার তোকে যদি এখানে আমি পিটিয়ে ছাতু বানিয়ে চামড়া গুছিয়ে ফেলে দেয় তবু আমার প্রফেসর সাহেব তোকে বাঁচাতে একটু একটু শব্দও করবে না, কারণ আই অ্যাম হিজ অনলি অ্যান্ড প্রিয় অফিসারলি ওয়াইফ। আচ্ছা তোর কি বিন্দুমাত্র লাজ লজ্জা করতে কিচ্ছু নেই? একমাত্র কলেজের দায়িত্বশীল শিক্ষিকা হয়েছিস, অথচ শরীরের অর্ধ অংশ নগ্ন করে এভাবে পাতলা শাড়ি পরে ভার্সিটিতে আসিস, এতটুকু লজ্জা করে না তোর এত বেহায়াপনা করতে? সিঁড়ির মেঝেতে বসে নিজেকে সামলে নিয়ে চিৎকার করে উঠলো, মৌজা শ্যাট আপ, ভুলে যেও না আমি তোমার টিচার হই। রাখ তোর তোর বালের টিচার। এতই যদি টিচার হওয়ার শখ, তবে নিজের স্টুডেন্টের হাজবেন্ডকে নিজের কেবিনে কেন টানাটানি করিস? যদি প্রফেসর সাহেব তোকে একটুও পাত্তা দিত তবে না হয় মেনে নিতাম, কিন্তু আমার বর তো তোকে কুকুরের মতো দেখতে পারে না, তবুও তুই পেছনে কেন এভাবে নির্লজ্জের মতো আঠার মতো লেগে থাকিস? মো জাস্ট ফাইন, আমি 5 পর্যন্ত কাউন্ট করব, এর মাঝে যদি তোকে আমার চোখের সামনে দেখি তবে আজকে তোর খবর আছে। 1 2 3। ঠিক সেই মুহূর্তে উজান একটু নিচু হয়ে মেঝেতে বসে থাকা আতঙ্কিত শিরিনের কানের কাছে ফিসফিসিয়ে রুদ্ধ স্বরে সতর্কবার্তা ওড়ালো, শাকচুরি নিজের প্রাণটা বাঁচাতে চাইলে এই মুহূর্তে চোখের সামনে থেকে দূর হওয়া, নয়তো এই বাঘিনী আজ তোর মাথায় একটা চুলও রাখবে না। আমি কিন্তু ঠেকাবো না। ভয়ে আর পেটে যন্ত্রণায় শিরিন আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করার সাহস পেল না। কোনো মতে শাড়ি সামলে
ফুরিয়ে খুব দ্রুত কেবিন থেকে দৌড়ে বেরিয়ে পালিয়ে গেল। শিরিন কেবিন থেকে পালিয়ে যেতেই মৌ গটগট করে এগিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লক করে আটকে দিল। তারপর ধূপধাপ চওড়া পা ফেলে এসে উজানের তার রিভলভিং চেয়ারে বসে দিল আর নিজে সোজা গিয়ে উজানের কোলে চেপে বসলো। উজান এত বিন্দু অবাক হলো না, কিন্তু মৌ হঠাৎ খুব আদুরে ভঙ্গিতে উজানের চওড়া গলা নিজের দুই হাত পেঁচিয়ে ধরলো এবং মুখটা উজানের শক্ত বুকে খাজে গুজে দিল। উজান অতি ময়াময় মমতায় মৌয়ের পিঠে হাত বুলাতে বুলাতে মৃদু ও শান্ত স্বরে শোধালো, খুব কষ্ট হচ্ছে জান? কেন কষ্ট হতে যাবে? মৌ উজানের শক্ত বুকে নিজের নাকটা ঘষতে ঘষতে উত্তর দিল, এই যে শিরিন এভাবে আমার এত কাছাকাছি জড়িয়ে ধরে থাকতে দেখলে কষ্ট তো তখনই হতো যদি এতে আপনার নিজের সামান্যতম সাইবার সম্মতি থাকতো। আপনার তো কোনো দোষ ছিল না, তবে অহেতু কষ্ট পেয়ে নিজের মন খারাপ করবো কেন? আচ্ছা শুনেছি, বলো কি বলবে? তুমি তো কিছু একটা বলতে চাইলে এখন। উজান ভ্রু উচালো। এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না আমার। উজান আর করা কথা বাড়ালো না, চুপচাপ মৌয়ের বড় চুলগুলো মাঝে আঙুল চালিয়ে দিতে লাগলো আর মৌ আনমনে উজানের শার্টের ওপরে দু বোতাম খুলে আবার লাগাচ্ছে। বইয়ের এই পাগলামি দেখে উজান তার কোমলতা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের কোণে এক মারাত্মক দুষ্টি হাসি ফুটিয়ে ফিসফিস করে প্রশ্ন করলো, উজান কাঁদতে চাও? উজানের এই কথাটা কোনো কোহরে প্রণয়কারী ডাকার মতো মৌয়ের কানে গিয়ে বাজলো। প্রথমে 1-2-3 সেকেন্ডের কথাটায় গভীর অর্থ বুঝতে না পেলেও পরক্ষণই সংকেতের মাথায় ঢুকে মৌ চরম লজ্জায় ওর আগে উজানের উন্মুক্ত ফর্সা বুকের সজোরে একটা কামড় বসালো। উজান যন্ত্রণায় ভাব করে হালকা কোকড়ে উঠে চেঁচিয়ে উঠলো, আওয়াজ বউ লাগলো? লাগলো তো, একটু আদর কর। মৌ ফ্যালফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইলো। এই মুহূর্তে কে কাঁদবে নাকি হাসবে তা একেবারেই বুঝে উঠতে পারছে না। লোকটা যে এত বেহায়া হতে পারে তা আগে জানা ছিল না, অথচ একটা সময় কতই না খিটখিটে রাগী প্রফেসর ছিল সে। মৌয়ের এভাবে নিস্তব্ধ হয়ে চুপ করে থাকতে দেখে উজান আদরে ভঙ্গিতে ডেকে উঠলো, কি হলো জান, আদর করবে না? প্রফেসর সাহেব, আমার কিন্তু এবার সত্যি সত্যি রাগ হচ্ছে। আপনাকে নিয়ে টেনশনে আমার বুক ফেটে যাচ্ছে। আর আপনি এখনো মুচকি মুচকি হাসছেন? কলেজে যেই দিকে তাকায় সেই দিকেই সব ডাইনি আপনার দিকে চিল শকুনের মতো লোভী চোখে তাকিয়ে থাকে। দুনিয়াতে কি আর কোনো পুরুষ মানুষ অবশিষ্ট নেই বলুন তো? সবার শুধু আমার পুরুষের দিকেই কেন নজর দিতে হবে? উদান ঠোঁটের করে বাঁকা হাসি ফুটিয়ে এক ভ্রু চালো পিচ্ছির জেলাস ফিল করছে উজানের চোখে একদম গহীনের চোখ রেখে থমথমে কণ্ঠে বলে উঠলো, আপনি এমন কেন বলুন তো? কেন বুঝতে পারেন না যে আপনাকে অন্য কারো এত কাছাকাছি দেখলে আমার বুকের ভেতর কেমন কষ্ট হয়? উজান ততক্ষণে পরম ভালোবাসা মৌয়ের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বড় শীতল গলায় বলল, তাহলে এক কাজ করি যান, আমি এই প্রফেসরের জবটা ছেড়ে দেই। আমার ওয়াইফ এত কষ্ট পাবে আর এটা আমি কেন অবস্থাতেই মেনে নিতে পারছি না। মুখ ফ্যালফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। মানুষটা তাকে কতটা অসম্ভব ভালোবাসে তা তার জানা ছিল না, তাই বলে এইটুকু একটা বিষয়ের জন্য নিজের স্বপ্ন পেশা ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যাবে? মৌ আবারও উজানের চওড়া গলা দুটো দুহাত শক্ত করে পেঁচিয়ে ধরল। তার কণ্ঠ থেকে অদ্ভুত এক ভালোবাসা মিষ্টি সুর ভেসে এলো, প্রফেসর সাহেব আপনি এত ভালো কেন বলুন তো? আপনি জানেন আপনার এমন প্রতিটি কথায় বারবার নতুন করে মুগ্ধ হয়ে যায় আমি। আপনাকে আপনার ভালোবাসা লাগা প্রফেসর ছেড়ে দিতে হবে না, শুধু আমাদের ওই ক্লাসে এসে পড়া নেওয়া বন্ধ করে দিন তাহলে চলবে। আর ওই ডাইনিগুলো থেকে অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবেন, ব্যাস। আমার আপনার থেকে আর কোনো কিছু চাল নেই। আমি জবটা ছেড়ে দেবো তাহলে কিন্তু আমিও কাল থেকে কলেজে আসা আর পড়াশোনা করা সব ছেড়ে দেবো। সেখানে আমার আপনি থাকবেন না, সেখানে এই বইয়ের কোনো অস্তিত্ব থাকতে পারে না। আচ্ছা শোনেন। উজান স্থির ও শান্ত দৃষ্টিতে বইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে মৃদু এক ফালি হাসি ফুটিয়ে বলল, বলো যান। আমাকে এখন একটু বাসায় ফেরার ব্যবস্থা করে দিতে পারবেন প্লিজ? কেমন যেন মাথা ঘুরছে, শরীরটাও একদম ভালো লাগছে না আমার। কথাগুলো শোনা মাত্রই উজান আঁতকে উঠল। মৌয়ের সহ্যশক্তি কথাটা বেশি তা উজান খুব ভালো করে জানে। যতটা কষ্ট বা অসুস্থতা হোক না কেন সে সহজে নিজের শরীর খারাপের কথা মুখ ফুটে কারো কাছে প্রকাশ করে না। আজ যখন নিজে থেকে বলেছে তার মানে শরীরটা সত্যি বেশি খারাপ লাগছে। উজান তাড়াঘড়ি হয়ে মৌয়ের দুটো গাল নিজের হাতে তালুতে আলতো করে স্পর্শ করলো। উদ্বিগ্ন ভরা গলায় শুধালো, ভীষণ খারাপ লাগছে জান? চলো আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। না না, হসপিটালে যাব না, বাসায় গিয়ে একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু প্রিন্সিপাল স্যারকে বলুন আমার আলভিল এর একটা ব্যবস্থা করে দিক। জাস্ট ওয়েট যান। উজান আর এক মুহূর্ত দেরি না করে নিজের ফোন তুলে প্রিন্সিপাল স্যারকে কল দিয়ে মৌয়ের অসুস্থতার কথা জানিয়ে ছুটির ব্যবস্থা করে দিল। তারপর ফোনটা রেখে পরম ভালোবাসা মৌয়ের কপালে এক দীর্ঘ ব্যাকুল চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে আড়ালো, চলো আমি নিজেই তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে ক্লাস ফেলে যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো। তাছাড়া ড্রাইভার আঙ্কেল তো
বাইরে আছে। শিওর তো পিচ্ছি? উজান এখনো চিহ্নিত? একদম শিওর। অতঃপর মোয়ে ধীরে ধীরে উজানের কোল থেকে নেমে সোজা নিজের ক্লাসরুমে গেল। ক্লাস থেকে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কক্ষ ত্যাগ করলো। উজান দরজার কাছে দাঁড়িয়ে পেছন থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মন বলছিল বইয়ের সাথে এখনই ছুটে চলে যেতে, কিন্তু কলেজে কিছু দায়িত্বের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তা সম্ভব হলো না। মুখ খানিকটা দূরে গিয়ে একবার পেছনে ফিরে তাকালো, তারপর মুচকি হাসি উপহার দিয়ে উজানকে আশ্বস্ত করলো। দেখতে দেখতে সে কলেজের মেইন গেট পেরিয়ে রোদের আলোয় মিলিয়ে গেল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।